আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাইবা প্রার্থী ভাই ও বোনেরা, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে তৃতীয় ক্লাসে আমরা আপনাদেরকে সংযুক্ত করেছি। আপনারা যে যেখান থেকে শুনছেন, হয়তো বা কেউ শুয়ে পড়েছেন কাঁথার নিচে, কম্বলের নিচে, কিংবা লেপের নিচে, কিংবা আপনি বই পড়ছেন, পাশে মোবাইলটা অন করেছেন। যে যেখান থেকে শুনছেন সকলকেই একটু মনোযোগের সাথে শোনার জন্য বিনীত অনুরোধ করছি, যদি আপনি ভাইবা প্রার্থী হন বা সামনেও হবেন। আচ্ছা, আজকে আমরা যে বিষয়গুলো জানবো, স্পেশাল ক্লাস 3 নম্বরে আমরা জানবো আসলে বর্জনীয় বিষয়সমূহ। ভাইবা বোর্ডে আমাদের কি করা যাবে না, কোন বিষয়টা এড়িয়ে যেতে হবে, বা যে বিষয়গুলো আমাদেরকে পরিত্যাগ করতে হবে, সেই বিষয়গুলো ছোটোখাটো একটা লিস্ট করেছি। এটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে একটা ভাইবার তার আগে আমরা আসলে দেখি আপনারা আমাকে শুনতে পাচ্ছেন কিনা। নিশ্চয়ই আপনারা লাইভে যুক্ত হয়েছেন বা হচ্ছেন। আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, প্লিজ একটু নিত্যদিনের মতো শেয়ার করে দেন আপনাদের, যাতে পরিচিত বন্ধুবান্ধব আপনার বিভিন্ন গ্রুপে নিশ্চয়ই আছেন, সেই গ্রুপগুলোতে একটু শেয়ার করে দেন, যেন সবাই এই লাইভ ক্লাসটা উপভোগ করতে পারে, সবাই ভাইবার প্রস্তুতি নিতে পারে। আমিও শেয়ার করছি প্রয়োজনীয় গ্রুপ এবং পেজগুলোতে। আপনারা জানেন যে খুব দূরে আর নেই আসলে আপনাদের ভাইবা। আমরা জানি যে ভাইবা 28 তারিখে শুরু, বিশেষ করে প্রাইমারি ভাইবা বিষয় বলছি। আসলে যে ভাইবা দেই না কেন, ভাইবার ক্ষেত্রে একই নিয়ম কানুনগুলো। আপনি আগামীতে যদি ভাইবা দেন, তাও কিন্তু আপনাকে এই বিষয়গুলো জানতে হবে। তো একটা শুরু করছি মজার ভাইবার একটা ঘটনা দিয়ে। এখানে ভাইবা চলছে। তো ভাইবা বোর্ডে আসলে ওই দিন স্পেশালি ভাইবা হচ্ছে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, তাদের একটা বিষয়ভিত্তিক চাকরির ক্ষেত্রে এই ভাইবাটা হচ্ছে। তো ভাইবা বোর্ডে প্রথম বন্ধু আসলে একই সাথে গেছে, দুই বন্ধু। প্রথম বন্ধু ভাইবা বোর্ড থেকে ভাইবা বোর্ডে গেছে। তো ভাইবা বোর্ডের বিভিন্ন কোশ্চেনের ফাঁকে একটা সময় বলছে, আচ্ছা আপনি কোন সাবজেক্টে পড়াশোনা করেছেন? তো তিনি বলছেন, আমি ম্যাথে পড়াশোনা করেছি। নিশ্চয়ই সায়েন্স ব্যাকগ্রাউন্ড? জি, আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তখন বোর্ডের প্রশ্নকর্তা বলছেন, আচ্ছা ধরুন আপনি একটা ট্রেন জার্নি করছেন, ট্রেনে যাচ্ছেন। তো ট্রেনে আপনি বেশ ভালো, এরকম যেভাবে টাইটুই পরে আসছেন, ভালো পোশাক পরে আপনি বসে আছেন। কিন্তু একটা সময় মনে হলো বেলা বাড়ার সাথে আপনার এই ট্রেনের ভিতরে তাপমাত্রা বেড়ে গেছে। আপনি জানালা লাগিয়ে যাচ্ছিলেন। এখন তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে আপনি চাচ্ছেন যে জানালা দিয়ে কিছু বাতাস আসুক, তাহলে আসলে কিছুটা এই গরমটা প্রশমিত হবে। এখন বলেন, কিছু পরিসংখ্যান দিচ্ছে ম্যাথের মতো, যে ট্রেনের মধ্যে এই মুহূর্তে হচ্ছে 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন ট্রেনের একটা পরিসংখ্যান এরকম বলছে যে ট্রেনের জানালাটা 1 বর্গ ফুট। এখন ট্রেনের জানালা কতটুকু খুললে, কত ইঞ্চি খুললে আপনি স্বাভাবিক তাপমাত্রা পাবেন? তো তিনি ক্যালকুলেশন করে বলার চেষ্টা করেছেন। যাই হোক, আরও অন্যান্য প্রশ্ন সেরে আর তাকে বিদায় দেওয়া হয়েছে। তো বের হয়ে ভাবছেন, ওই যে আমরা যেটা করি, যে বাইরে বন্ধুরা দাঁড়িয়ে থাকে, কি ধরলো রে তোকে, কি বললো? তো সে বলছে যে এই ঘটনা আসলে আমাকে মোটামুটি এই জায়গাটা থেকে পেঁচিয়ে আমাকে উত্তরগুলো করতে হয়েছে, আমাকে এখান থেকে ভাইবা শেষ হয়েছে। বলছে আচ্ছা ঠিক আছে। এবার প্রস্তুতি নিয়েছে, মানসিক প্রস্তুতি, যে এই কোশ্চেন যদি হয় তাহলে উত্তর সে ঠিক করে ফেলেছে। আসলে সে ম্যাথে একটু দুর্বল, তুলনামূলক এই বিষয়গুলোতে। তো যখন ভাইবা বোর্ডে তার ডাক পড়েছে, নিয়ম অনুসারে অনুমতি নিয়ে ভাইবা বোর্ডে ঢুকে গেছে। প্রশ্নকর্তা ঠিক ওইটা দিয়েই শুরু করছে। আচ্ছা বলুন তো, আপনার কোন সাবজেক্ট? বলছে আমি ম্যাথের। তো বলছে যে নিশ্চয়ই আপনি সায়েন্স ব্যাকগ্রাউন্ড? বলছে হ্যাঁ জি। ও তো বুঝতে পারছে যে কমন কোশ্চেন, যেটা আমার একটু আগে বন্ধুকে ধরেছে, সেই কোশ্চেন আসছে। সে মনস্থির করেছে অ্যান্সার, যেহেতু ম্যাথই দুর্বল। তো যাই হোক, তাকে বললো যে ঠিক আপনি এরকম ধরেন একটা জার্নিতে যাচ্ছেন ট্রেনে,
ট্রেনে রওনা দিয়েছেন, এরকম ট্রেনের ভিতরে তাপমাত্রা বেড়ে যাওয়ায় আপনি ফিল করছেন যে একটু জানালা খুলে দেবেন। তো জানালার বাতাস কতটুকু আসলে কি পরিমাণ খুলে দিলে যে এই মানে কত ইঞ্চি জানালা খুললে আপনি স্বাভাবিক তাপমাত্রা থাকবে। তো প্রশ্ন কমন পড়ে, সে তো আগেই অ্যান্সার ঠিক করে রেখেছে। সে বলছে যে আসলে স্যার আমি আবার প্রথম এই কোটটা খুলবো, ব্লেজারটা খুলে ফেলবো, তাহলে আমার আর মানে জানালা খুলতে হবে না। তো বলছে যদি আপনি কোট খুলেও গরম অনুভূত হয় তাহলে কি করবেন? বলছে আমার কোট খুলে তাহলে শার্টটা খুলে ফেলবো স্যার, তাহলে আমি বেশি আরাম পাবো। তো বলছে যদি শার্টটা খুলেও আপনার গরম লাগে এরকম, তখন কি করবেন বেলা বাড়ার সাথে সাথে? বলছে স্যার আমি আমার সেন্টু গেঞ্জিটাও খুলে ফেলবো। তা বলছে যে যদি সেন্টু গেঞ্জি খুলেও তাও? তখন বলছে না স্যার আমি কোনো ক্রমেই ওই জানালা খুলতে যাব না, জানালা খুললেই আমাকে হিসাবটা দিতে হচ্ছে। তার মানে সে জানালা খুলবে না। আসলে ভাইবা বোর্ডে এরকম বিষয়গুলো মুখস্থ করে কাজ হয় না, বা অন্যেরটা শুনি। এই যে আপনি একজন বের হচ্ছে, হ্যাঁ শুনবেন কি ধরছে কীরকম, কিন্তু আপনি আপনার মতো করে প্রস্তুতি নিলে হবে না। এনিওয়ে, আমরা আজকে ভাইবা বোর্ডে আপনারা নিশ্চয়ই অলরেডি যুক্ত হয়েছেন। যারা যারা যুক্ত হয়েছেন একটু প্লিজ জানাবেন শুনতে পাচ্ছেন কিনা। ইশরাত জাহান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালমা আক্তার সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মোসাম্মদ, আচ্ছা অনেকে দিয়েছেন, আমি নামগুলো পড়ছি না কারণ অনেকেই অধীর আগ্রহে আছেন তথ্যগুলো শোনার জন্য। আমি আজকে আসলে 3 নম্বর ক্লাসটা বর্জনীয় বিষয়। ভাইবা বোর্ডে যে বিষয়গুলো এড়িয়ে যাওয়া, বর্জন করা উচিত, পরিত্যাগ করা উচিত, যে অভ্যাসগুলো পরিত্যাগ করা উচিত। আসলে ভাইবা বোর্ডটা একটা সাইকোলজিক্যালও ব্যাপার, এবং ভাইবা বোর্ডটা আসলে ভাইবায় ডাকাই হয়, সাক্ষাৎকারই হচ্ছে আসলে আপনাকে সচক্ষে দেখবে, আপনার অ্যাপিয়ারেন্স, আপনার বিহেভিয়ার, আপনার আচার আচরণ, আপনি কীভাবে কথা বলছেন সেগুলো দেখবে, পোশাক পরিচ্ছদ সেগুলো দেখবে। আর এই জন্য এখানে আসলে কি কি বিষয়গুলো এড়িয়ে যাবেন আপনি। আসলে মেধার বিষয়টা তো আপনাকে জাজ করা হয়েছে পরীক্ষা নিয়ে। ভাইবাতে আসলে শুধু দেখা হয় যে আপনি কীরকম মানে দেখতে, কীরকম কথা বলতে, মানে চলন বলন কথন অ্যাপিয়ারেন্স, এগুলো আপনাকে দেখবে। তো আমরা অনেকেই বিভিন্ন ধরনের প্রশ্ন করছেন, আমি প্রশ্নগুলোর কিছু উত্তর বা কিছু প্রশ্ন নোট ডাউন করেছি। এই প্রশ্নগুলো আরও আপনারা যুক্ত করেন আগামীতে। এই প্রশ্নগুলো আগামীকালকে আরও ক্লাস হবে। আগামীকাল এই ক্লাসে একটু লম্বা ক্লাস হতে পারে, এবং এই ক্লাসে আজকে আমি ক্লাস শেষে কিছু প্রশ্ন না, অনেক প্রশ্ন যেগুলো ভাইবা বোর্ডে সচরাচর হয়, কোশ্চেনের একটা তালিকা দিব। এই তালিকাটা আপনারা অ্যানালাইসিস করবেন নিজে বাসায় বসে। আমার পেজে এই তালিকাটা দেব। কোশ্চেন, আপনার নাম কি, আপনার জেলা, বা কোন কোন বিষয়গুলো ভাইবা বোর্ডে সচরাচর কোশ্চেন হয়, সেই কোশ্চেনগুলো আমি দেবো আজকে। অ্যান্সার এবং অ্যানালাইসিস করব আগামীকালকে। আজকে কোশ্চেনগুলো আপনি নিজে চর্চা করবেন এবং কোশ্চেনগুলো ইন্ডিকেট করবেন। যে কোশ্চেনটা আপনি পাচ্ছেন না, ইনবক্সে নক দিবেন, অথবা আগামীকালকে এই মানে কমেন্টসে বলবেন, আর সেটি আমি স্পেশালি আপনাদের জবাব দেবো। কিন্তু আমি সবগুলো প্রশ্নের অ্যান্সার আগামীকালকে ওইখানে দিব, যে এটা এই ধরনের কোশ্চেন হবে, অ্যান্সারগুলো এরকম হবে। তো আজকে আমরা আলোচনা করব ভাইবা বোর্ডে কী কী পরিহার করা উচিত। প্রথমত, ভাইবা বোর্ডে এই যে আসলে আপনি ঢোকার সাথেই, অনুমতি নিয়ে যাওয়ার সাথেই, প্রথমেই শুরুতেই এর আগে বলেছিলাম যে প্রথমে আপনার পোশাকগুলো দেখবে। তো পোশাকগুলো আসলে চাকচিক্য হবে না। চাকচিক্য হবে না বলতে এই ভেলভেট বা যে চোখে ধরে এরকম চাকচিক্য খুব এই বা আলট্রা মডার্ন, কিংবা যে পোশাকগুলো পরিমণি ড্রেস বলেন, বা যে ওই আমাদের কি সুদর্শন পুরুষ নাম কি জানি, এই ধরনের কোশ্চেনগুলো, অর্থাৎ এই মানে এই পোশাকগুলো এড়িয়ে যেতে হবে। চাকচিক্য, শালীন মার্জিত পোশাক পরতে হবে। এবং একই সাথে এখানে একটা দেখেন গুরুত্বপূর্ণ জিনিস, বডি স্প্রে। বডি স্প্রে কিন্তু এক একজনের স্মেল এক একটা পছন্দের, কিন্তু আপনার যেটাই পছন্দের হোক না কেন, সেটা যেন তীব্র এবং উৎকট গন্ধের না হয়। স্প্রে হালকা, যেটি মানে নাকে হালকা স্পর্শে, হালকা মানে স্পর্শ করে নাককে, এবং সেটি মানে মন আকর্ষণ করে, মনোমুগ্ধর করা হয়, ফ্যাসিনেশন কাজ করে, অতিরঞ্জন যেন না হয়। তাহলে অবশ্যই আপনি বডি স্প্রে যদি করেন, তাহলে সেটি অবশ্যই আর হতে হবে হালকা। আর এই যে পোশাক পরিচ্ছদ যেমন চাকচিক্য হবে না, এখন হালকা একটু কিন্তু গরমও পড়ে গেছে।
পোশাকের ক্ষেত্রে খেয়াল রাখবেন যে অতিমাত্রায় এমন কিছু পোশাক পরলেন যে আপনি ঘেমে গেছেন, আপনি আবার ওই ঘামের মধ্যে স্প্রে মেরেছেন, উৎকট একটা গন্ধ হতে পারে। আবার হচ্ছে যে আমরা দেখি যে অনেকেই একটু গরম এসেছে, আপনি দুপুরে বা কখন ভাই ঠিক জানি না, আপনি এমন পোশাক পরলেন ভেতরে আরও বেশি পরে ঘেমে গেছেন, আপনার আস্তিনে ঘামের দাগ পড়ে গেছে, বিশ্রী লাগবে দেখতে। তো এমনটা যেন না হয় সেগুলো নিশ্চয়ই আপনারা প্রস্তুত থাকবেন। অতিমাত্রায় গরমকালে অবশ্য আমরা হালকা সেন্টু ফুল হাতা গেঞ্জি পরতে বলি ছেলেদের মেয়েদের যেটাই হোক, যাতে এই ইয়েটা না আসে। এই জন্য আগেই ভাইবা বোর্ডে পৌঁছে এই নিরাপদ একটা ভালো জায়গায় বসবেন, ফ্যানের নিচে বা যেখানে এরকমটা না হয়। বোঝা গেছে নিশ্চয়ই। অতিরিক্ত আত্মবিশ্বাস আবার আত্মবিশ্বাসের অভাব দুটোই পরিত্যাজ্য, দুটোই পরিহার করতে হবে। আসলে ভাইবা বোর্ডে আমরা অতিরিক্ত বিশ্বাসী হতে বলি, আত্মবিশ্বাসী হতে পারি, এতটুকু দরকার। কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাস ও এভরিথিং মানে কী বলে, সব এক্সেপশন ছাড়া অতিরিক্ত সব কিছুই খারাপ। আসলে অতিরিক্ত যে কোনো কিছুই খারাপ, তার মানে অতিরিক্ত আত্মবিশ্বাসটাও খারাপ। আত্মবিশ্বাস মানে আপনি পারবেন, এটি ঠিক আছে। একজনকে আমি এরকম উপদেশ দিচ্ছিলাম, একজন ভাইবা প্রার্থী আমার কাছে এসছে, আমি বলছি যে দেখেন, বলছে স্যার আসলে ভাইবা বোর্ডে আমার মোটামুটি আমার পড়াশোনা অনেক আছে, তাহলে আমাকে কোন বিষয়টা বেশি জোর দিতে হবে? যে আমি বললাম তাহলে আত্মবিশ্বাস ঠিক রাখেন যে আপনি পারবেন। তো বলছে আত্মবিশ্বাস আমার চূড়ান্ত লেভেলের। কেমন সেটি আরও ব্যাখ্যা করছে যে আমি আসলে আত্মবিশ্বাস আমার এত বেশি আছে, এই আসলে দেখেন ওনারা কি এমন হয়েছে যারা ভাইবা বোর্ডে থাকবেন, ওরা মুরব্বী মানুষ, ওরা ভুলে গেছে পড়াশোনা, আমি তো রানিং অবস্থায় আছি, আর ওরা কি ধরবে আমি পারবো না, এমন ঘটনা ঘটার কথা না। আর দেখেন যদি ওরা কি জানে, ওদেরকে যদি আমি উল্টো বসাই, সামনে বসে আমি যদি হচ্ছে তাদেরকে প্রশ্ন করি, উত্তর দিতে পারবেন একটাও। হ্যাঁ সেটি হতে পারে, কিন্তু এই অতিরিক্ত আত্মবিশ্বাস আপনাকে ধ্বংস করবে। এটা অহংকার বোধ, এটি থাকা উচিত নয়, বা বিশেষ করে ভাইবা বোর্ডে অতিরিক্ত পরিত্যাজ্য। আর আত্মবিশ্বাস এই যে অভাব, এটিও কিন্তু পরিত্যাগ করতে হবে, পরিহার করতে হবে। আত্মবিশ্বাস থাকতে হবে অবশ্যই, কিন্তু এই আত্মবিশ্বাসের অভাবও যেমন থাকবে না, তেমনি অতিরিক্ত আত্মবিশ্বাসও আপনার সমস্যা তৈরি করবে। এটি নিশ্চয়ই বুঝছেন। উত্তরদানে আঞ্চলিক শব্দ বা ভাষার ব্যবহার। উত্তরদানের ক্ষেত্রে যেমন সুস্পষ্ট হতে হবে ভাষাটি, স্পষ্টভাবে আপনার লাউডলি যেমন বলবেন, আবার চিৎকার করে এমন না, লাউডলি বলবেন যেন তারা স্পষ্টভাবে শুনতে পারে। একই সাথে এই যে আঞ্চলিক শব্দটা, এই আঞ্চলিক শব্দ বা ভাষা পরিহার করতে হবে। যে মগো বাড়ি বরিশাল না, আমার বাড়ি অংপুর না, আসলে আপনাকে এই আঞ্চলিকতা যত ধরনের, পানিকে হানি না, পানি তো পানি, হানি কেন হবে, মধু তো আলাদা জিনিস, এই আঞ্চলিকতাগুলো আপনাকে পরিহার করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রেই। আপনার আঞ্চলিকতার ক্ষেত্রে অনেক সময় আঞ্চলিক টান আসে, এই জন্য আপনাকে আগেই প্র্যাকটিস করতে হবে এই টানগুলো যেন না আসে। আপনার কি শুনতে পাচ্ছেন? আছেন কিনা আমাদের সাথে? মেঘের কোলে রোদ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সুজন মহান্ত, সারাদাফ আদাফ, সুজন সহ আচ্ছা অনেকে আছে, অসংখ্য ধন্যবাদ। নতুন পুরাতন অনেক মুখ দেখছি। একটু প্লিজ আমি যথারীতি আপনাদের যেটি বলি, সবসময় বলি যে আপনারা ভাই এই যে প্রস্তুতি ক্লাস নিচ্ছেন, এটি আমি আসলে সম্পূর্ণ ফ্রি ক্লাসটা নিচ্ছি আপনাদের উপকারার্থে। তা আপনারা নিশ্চয়ই আমার উপকারার্থে একটু, এবং অন্যান্য যারা নতুন চাকরি প্রার্থী আছে ভাইবা ক্লাস করার সুযোগ নেই, তাদেরকে সুযোগ করে দেবেন, একটু শেয়ার করে দেন প্লিজ। আপনারা প্রত্যেকেই যেমন উপকৃত হবেন, তেমনি হচ্ছে অন্যের উপকার করলে আসলে প্রকারান্তরে নিজের উপকার করে। ওকে, তো আমি যেটি বলছিলাম, উত্তরদানে আঞ্চলিক শব্দ মানে এটি সবসময় খুবই নেতিবাচক প্রভাব ফেলে, আঞ্চলিকতা পরিত্যাগ করতে হবে। আরেকটা জিনিস, তর্ক বিতর্ক করা, পাল্টা প্রশ্ন করা, এটি কোনোভাবেই করা উচিত নয়। তর্ক করা, পাল্টা প্রশ্ন করা ভাইবা বোর্ডে কয়েকটা কারণে ফেল করে দেয়, তার মধ্যে এটি একটি। আপনি তর্ক করলে আপনাকে যদি ভাইবা বোর্ডের মেজাজ খারাপ হয়ে যায়, আপনাকে ফেল করাই দিবে, বের করে দিতে পারে। ধরেন তর্কটা কেমন, ধরেন আপনি মনে করছেন যে আপনাকে উত্ত্যক্ত করতে পারে,
আপনাকে ইপটিজিং অ্যাডামটিজিং করতে পারে ভাইবা বোর্ডে, সেখানে আপনাকে উত্ত্যক্ত হওয়া যাবে না, তর্ক করা যাবে না। যেমন ধরেন আপনাকে একটা বিষয় বলছে যে ধরেন এই সাম্প্রতিক সময় ভাইবা বোর্ডে আসতেই পারে, ধরবেই, এই যে প্রাইমারি স্কুলে কিন্তু এখন খাবার দিচ্ছে, এই ডে মিল। তো এই যে দিনের বেলা যে খাবার দিচ্ছে, এই মিল এখন আপনি বলছেন যে সপ্তাহে কয়দিন দেয়, আপনি তর্ক করছেন 5 দিন, তারা বলছে না 5 দিন তো দেয় না, 2 দিন দেয়। কি দেয়? দুধ ডিম কলা। আপনি বলছেন যে হ্যাঁ দুধ ডিম কলা দেয়, যে বলছে না এখন কলা দেয় না। এখন আপনি বলছেন না দেয়, আপনি ঘন্টা জানেন না, আমি জানি। এই তর্ক করছেন, এই তর্কটা করা যাবে না। আবার একই সাথে পাল্টা প্রশ্ন করা যাবে না। আপনি ওরা বলছে যে না কলা হচ্ছে এখন মানে দেখা গেল যে এখন বলছে, তাহলে আপনি বলছেন যে এখন কয়টা খাবার দেয় তাহলে বলেন তো, আপনি পাল্টা প্রশ্ন করছেন, না করা যাবে না। বলো যে বলেন তো এই দূরপ্রাচ্যের রাষ্ট্র কয়টি, আপনি বলছেন 5টি, বলছে না 5টি না তো, এখন আপনি পাল্টা করছেন, তাহলে আপনি বলেন কয়টা, না এই প্রশ্নটা করা যাবে না। অর্থাৎ কোনো ধরনের তর্কে জানানো যাবে না, তেমন পাল্টা প্রশ্ন করা যাবে না। ওরা জানুক না জানুক, ওনাদেরকে পরীক্ষা করার দায়িত্ব আপনার না, আপনি পরীক্ষিত হচ্ছেন, সেটি হচ্ছে বিষয়। তার মানে তর্ক করা বা পাল্টা প্রশ্ন করা যাবে না, পরিহারযোগ্য। বানোয়াট মিথ্যা তথ্য দেওয়া খুবই খারাপ একটা অভ্যাস। অনেকেই কিন্তু হচ্ছে যে আপনি সব জানতার ভান করছেন বানোয়াট তথ্য দিয়ে বা মিথ্যা তথ্য দিয়ে, আপনি জানেন না তারপরেও কনফিডেন্টলি বলছেন, আপনি মনে করছেন তারা জানে না। না, আপনার চোখ মুখ দেখলেই আসলে তারা বলতে পারে, তারা নিশ্চয়ই এক্সপেরিয়েন্সড। আপনার এই বানোয়ার তথ্যটা ওরা ধরে ফেলতে পারবে, না জানলেও। জানবে তো বটেই। তার মানে হচ্ছে বানোয়ার তথ্য, মিথ্যা তথ্য, এই যে বিশেষ করে হচ্ছে এই একেবারেই পরিত্যাগ করার জায়গা এটি। এই দুটো বানোয়ার তথ্য মিথ্যা আর তর্ক বিতর্ক করা ভাইবার আদবের বরখেলাফ। আর ভাইবা বোর্ডে দুটো কারণে কিন্তু ফেল করাই দেয়, আলাদা করে যদি বলি একেবারে ফেল করাই দিবে। প্রথম কারণটা হচ্ছে মিথ্যার আশ্রয়। মিথ্যার আশ্রয় নিলে আপনাকে ফেল করাই দিবে। ফেলের কারণ সরাসরি ফেল হবেন, এক মিথ্যার আশ্রয়। মিথ্যার আশ্রয় কেমন? আপনাকে একটা জিনিস বলছে, আপনি যে মিথ্যার আশ্রয় নিয়ে বলে দিলেন, তার মানে হচ্ছে তারা যদি বুঝে যে আপনি মিথ্যা কথা বলছেন, বানোয়ার তথ্য দিচ্ছেন, তাহলে ধরে নিলে আপনাকে যদি চাকরি দেওয়া হয়, আপনি টেবিল চেয়ার বিক্রি করে খাবেন, প্রত্যেক মাসে টেবিল বিক্রি করবেন, টেবিল কিনবেন, পুকুর চুরি করবেন, আপনাকে এখানে নেওয়া হবে না, ফেল করে দেবে। যে কোনো চাকরি পরীক্ষা আপনাকে ফেল করে দেবে। আর 2 নম্বরটা হচ্ছে আদবের বরখেলাফ, অর্থাৎ বেয়াদবি করলে। যদি আপনি আদবের পরিপন্থী কাজ করেন, আদবের পরিপন্থী কাজ, এই দুটো যদি আপনার থাকে, আপনাকে ফেল করার জন্য যথেষ্ট কারণ। আদবের পরিপন্থী মানে হচ্ছে এই যে ভাইবা বোর্ডে যে আদবগুলো আছে, যে কোনো একটা আদব যদি বরখেলাফ হয়, বিশেষ করে আপনি অহমিকা প্রকাশ করেন ভাইবা বোর্ডে হচ্ছে যাওয়া আসার ক্ষেত্রে, ধরেন আপনাকে অনুমতি নিয়ে বসতে হবে, আপনি অনুমতি নেননি, এখানে যে কয়টা পড়ে, এই আদবের মধ্যে যে কয়টা পড়বে আর মিথ্যার আশ্রয়ের মধ্যে যে কয়টা পড়বে, এই দুটো কোনোভাবেই করা যাবে না। এগুলো তো পরিহারযোগ্যই, কিন্তু এর মধ্যে কিছু কিছু জিনিস ঝাড়ে প্রশান্ত পরিষদ আপনাকে একটু চাকচিক্য পড়ছেন, ফেল না করে দিতে পারে। কিন্তু এই দুটো কারণ থাকলে আপনাকে ফেল করে দেবে। আমার কথা বোঝা গেছে? ফেল করার জন্য প্রধান কয়টি কারণ? 2টা। তাহলে প্রধান কারণ 2টা। আপনি কি শুনতে পাচ্ছেন? ইয়েস বিজি স্যার, খুব মনোযোগ দিয়ে শুনছি। জি, অসংখ্য ধন্যবাদ। রিয়া ইহান স্যার, কোনো কারণে যদি আমরা হাসি পাই, আমি কি হাসতে পারি? না, ভাইবা বোর্ডে হাসা যাবে না। এই যে দেখেন, বা হাসি, এই যে অন্যান্য লিখছি, অকারণে হাসি, আসছি কথাটায়, আবার অতিরিক্ত গম্ভীর থাকা যাবে না। ভাই প্রশ্ন করতে পারেন, যারা হচ্ছে যে প্রশ্ন একেবারেই চেপে রাখতে পারছেন না, 2-1টা প্রশ্ন করতে পারেন আজকেও। এই যে অকারণে আপনি যতই হাসি পাক, আপনি হাসি চেপে রাখতে হবে, এই অভ্যাসটা এখন থেকে করতে হবে। এই যে অনেক সময় দেখছেন এই ইউটিউব চ্যানেলগুলোতে হাসি চেপে রাখার, মানে আপনার সামনে নানান ধরনের নাচতেছে, ইয়ে করছে, তারপরে হাসছে না, হাসি চেপে রাখার এখনই প্র্যাকটিস করেন। প্রত্যেকে ভাই বোন বন্ধু বান্ধবকে নিয়ে আপনি হাসি চেপে রাখার অভ্যাসটা করেন, এটি করতে হবে। অকারণে হাসি যেমন এটি কেমন হচ্ছে যে ব্যক্তিত্বহীনের পরিচায়ক। আরেকটা হচ্ছে গম্ভীর থাকা, অতিমাত্রায় গম্ভীর থাকাও আসলে খুব ভালো লক্ষণ না, অহংকার বোধের লক্ষণ। এই জন্য এই দুটো থাকা যাবে না।
অকারণে হাসা যাবে না কোনোভাবেই। কনক রায়, সুন্দর, সাউন্ড ক্লিয়ার, স্টার্ট ক্লিয়ার, জি ধন্যবাদ। আচ্ছা, আপনারা তাহলে এই যে বানোয়াট বা মিথ্যা তথ্য এটাই দেওয়া যাবে না। অপ্রাসঙ্গিক কথা বলা, এই যে অপ্রাসঙ্গিক কথা বলা, অপ্রাসঙ্গিক মানে হচ্ছে আপনাকে বললো যে আপনার বাড়ি কোন উপজেলায়, আপনি বলেন যে আমার বাড়ি নীলফামারী জলঢাকা উপজেলায়, জলঢাকার বগলাগাড়ি গ্রামে, ওই যে ও মুখের বাড়ির পাশে। কেন না, আপনাকে বলছে কোন উপজেলায়, বলবেন জলঢাকা উপজেলায় স্যার, দ্যাটস এনাফ। আপনি অতিরিক্ত তথ্য দিতে যাবেন না, অপ্রাসঙ্গিক কথাও বলতে যাবেন না। তবে প্রসঙ্গক্রমে আপনি যেটা একটু কম প্রাসঙ্গিক কিন্তু আপনার দখলের মধ্যে আছে সেটি বলতে পারেন। একেবারেই অপ্রাসঙ্গিক কথা বলা যাবে না। আবার নিজের বিদ্যা জাহির করা, আপনি সব জানতা, আপনাকে বললো যে বলেন তো হচ্ছে যে পৃথিবী কততম গ্রহ, এখন আপনি বলছেন যে পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ, এই 1 নম্বর গ্রহটা হচ্ছে বুধ, তারপরে মঙ্গল, তারপরে এরকম বলা, তারপরে হচ্ছে বলতে থাকছেন। তার মানে আপনি বুঝাচ্ছেন যে আপনি এই গ্রহ নক্ষত্র 14 গোষ্ঠী জানেন। আসলে এত দরকার নেই। আপনি কতটুকু জানেন আপনার কথায়, আপনার কথা বলার স্টাইলে, আপনার প্রকারভঙ্গিতে তারাই বুঝে নেবেন। তার মানে হচ্ছে আপনাকে অবশ্যই এই অপ্রাসঙ্গিক বিষয়গুলো এড়িয়ে যেতে হবে এবং একই সাথে নিজেকে জাহির করার জন্য বলতেই থাকবেন, তা হবে না। প্রশ্নকর্তার দিকে না তাকিয়ে কথা বলা পরিত্যাজ্য, এটা বর্জনীয়। প্রশ্নকর্তা প্রশ্ন করছেন, এখন প্রশ্ন করছে, আপনি উত্তর দিচ্ছেন নিচে তাকিয়ে, লাজুক না, আপনাকে এত লজ্জা এখানে দরকার নেই। আই কন্টাক্ট করে কথা বলতে হবে, গতদিনে বলেছি। এবং এখন আপনাদের সাথে যদি আপনাদেরকে যদি একটা প্রশ্ন করি, ধরেন 3 জন যেহেতু ভাইবা বোর্ডে মোটামুটি থাকেন, তো ধরেন 2 জন একই সাথে আপনাকে প্রশ্ন করলো। একজন বলেন যে আপনি কেন শিক্ষক হতে চেয়েছেন, আরেকজন প্রশ্ন করছে সাথেই মোটামুটি কাছাকাছি সময় বলছে যে বলেন তো যে এই টিচার হলে, প্রাইমারি স্কুলের টিচার আপনি হবেন, আপনার বেতন গ্রেড কত, স্কেল কত হবে। 2 জন 2টা প্রশ্ন করছে। এখন কার প্রশ্নটা উত্তর দেবেন, কে যে উত্তর দেবেন, কার যে মন খারাপ হবে, আপনারা কি জানেন? আপনারা একটু বলেন তো, উত্তরে কি বলবেন একটু কমেন্ট করে বলেন দেখি। 2 জন প্রশ্নকর্তা 2টো প্রশ্ন করছে একসাথেই একই সময়, কারটা উত্তর দেবেন আপনি একটু বলেন দেখি, আপনাদের কি ধারণা? কাউসার আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, সুন্দর করে সবকিছু বুঝিয়ে দেওয়ার জন্য। জি ধন্যবাদ আপনাদেরকেও। আসলে আপনারা শুনছেন বিধায় আমি বকবক করছি, বলছি। আপনারা কেউ না থাকলে আমি হয়তো লাইনটা কেটেও দিতাম বা কন্টিনিউ করতাম না, আজকেই শেষ করতাম। শুনছেন বিধায় আগামীকালকে চূড়ান্ত ফুল অ্যান্ড ফাইনাল সব প্রশ্ন এবং উত্তর হবে। আসলে আমি এখানে আপনাদেরকে গুছিয়ে নিচ্ছি কি করা যাবে কি করা যাবে না সেটি নিয়ে। এখন আপনারা একটু আমাকে বলেন যে ভাইবা বোর্ডে যদি একই সাথে 2 জন 2টা প্রশ্নের অ্যান্সার দেয় তাহলে কি উত্তর দিবেন আপনারা? জানি না স্যার, ধারণা থেকে বলেন কি করবেন তখন। মানে যদি একই সাথে দুইটা কোশ্চেন হয়, উত্তরটা আপনি কি দিবেন, কারটা দিবেন আগে বা পরে? বলে দেন স্যার, আমি তো বলে দিবই, কিন্তু আপনাদের অবস্থানটা জানতে চাচ্ছি, দেখি কে কি বলেন। আচ্ছা, একজন বলছেন 2 জনের অ্যান্সার দেওয়ার ট্রাই করব, সমস্যা রেখে। আচ্ছা, সামঞ্জস্য রেখে বলতে কিভাবে সামঞ্জস্য করবেন? কারটা উত্তর দিলে কে মন খারাপ করবে? আচ্ছা, যাই হোক, ট্রাই করেছেন, খুব ভালো বলেছেন। একজন বলছেন সুজন, একই সাথে 2টা উত্তর দিব, একসাথে মুক্ত একটাই, কিভাবে 2টা উত্তর দেবেন?
গ্রেড 13, স্যালারি 11 থেকে 20 মেবি। গ্রেড 13 ঠিক আছে, 11 থেকে হলো আমিনা শিফাত। আচ্ছা কাউসার স্যার অনুমতি নিয়ে প্রথম জনের উত্তর দিব এবং দ্বিতীয় জনেরটা পরে দিব। ট্রাই করেছেন ভালো, আগেরটা উত্তর আগে দিব। মোহাম্মদ ইমরান, আচ্ছা জি আপনারা ট্রাই করছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কার উত্তরটা আগে দিব, আসলে যদি আমরা আগে খেয়াল করব, আগে ভাইবা বোর্ডকে বুঝবো। ভাইবা বোর্ডে নিশ্চয়ই কালকে বলেছি মোটামুটি 3 জন থাকেন, আর মাঝখানে যিনি থাকেন ঠিক আপনার অপোজিটে তিনি হচ্ছেন বোর্ডের চেয়ারম্যান। যদি এমন হয় বোর্ডের চেয়ারম্যান প্রশ্ন করেছেন এবং অন্য সদস্য কাছাকাছি বা একই সময়ে, তাহলে আগে বোর্ডের কোশ্চেনটা অ্যান্সার দিতে হবে, আপনার অনুমতি নেওয়ার দরকার নাই। ও ছাড়া আগে এনারটা উত্তর দেয় তারপর আপনারটা বলি, এটাও বলার চান্স নাই, কারণ তাদেরকে ধৈর্য ধরে ওয়েট করা বা পাল্টা প্রশ্ন করা এগুলো করা যাবে না। এটা হচ্ছে ম্যানার পরিপন্থী। তার মানে হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে যিনি প্রশ্নটা করছেন, এবং তার মানে মানে আপনার বলেছি যে যত দ্রুত সম্ভব তাকে সঠিক টু দ্য পয়েন্টে অ্যান্সারটা দিয়ে অন্যজনকে দিবেন। এক্ষেত্রে যদি ভাইবা বোর্ডের চেয়ারম্যান হন, মূল ব্যক্তি যিনি কলম ধরে আছেন নাম্বার দিবেন, আর পাশে আরেকজন কাটটা যার নাম্বার মানে কলম ধরে আছেন ওনারটা আগে অ্যান্সার দিতে হবে। সমসাময়িক একসময় প্রশ্ন করলে তার মানে আগে খেয়াল করেন বোর্ডের চেয়ারম্যান হলে তার দিকে দ্রুত দৃষ্টি ফিরে তাকে উত্তরটা দিবেন, এবং সাথেই ফিরে ওনার উত্তরটা যত শর্টলি দেওয়া যায় সঠিক তথ্যটাই বলবেন শর্টলি, এবং দ্রুত তাকে পাশ কাটিয়েও তার উত্তরটা দেবে। যে স্যার ওনাকে বলেন যে স্যার আসলে আমি শিক্ষক হতে চেয়েছি, আমার বাবা মন থেকে চান, আমাকে ছোটোবেলায় পিঠ চাপড়ে বলেছেন, কিংবা আমার মা বেঁচে আছে এবং মা শিক্ষকতা পোশাকে খুব পছন্দ করেন, এবং আমিও ছোটদেরকে সিনেমা করতে খুব ভালোবাসি, বললেন একটা কিছু। আর সাথে বা পার্সোনাল যে স্যার আসলে প্রাইমারি শিক্ষকদের গ্রেড হচ্ছে 13তম, স্যালারি এত, এটা বললেন। তার মানে বোর্ডের চেয়ারম্যানটা আগে দিতে হবে। আর যদি বোর্ডের চেয়ারম্যান ছাড়া বাকি 2 জন হয়, ওখানে একটু আপনি দেখার চেষ্টা করবেন যে আসলে তুলনামূলক একসাথেই তো মুখ থেকে বেরোবে না, যে আগে বলছে তারটা পাশ ফিরে আগে বলার চেষ্টা করবেন, পাশ ফিরে বললে চোখের আই কন্ট্যাক্টটা ফিরায়, এবার তারটা দ্বিতীয়টার অ্যান্সার করবেন। তার মানে মোট কথা হচ্ছে যদি বোর্ডের চেয়ারম্যান হন আর অন্য, তাহলে আগে বোর্ডের চেয়ারম্যান অ্যান্সার, আর ভিন্ন 2 জন হলে আসলে একজনের উত্তরটা দিয়ে আরেকজনেরটা দিতে যাবেন। তার মানে হচ্ছে যে আসলে খুব জটিল কিছু না। হ্যাঁ, ইহান বলছেন প্রথম থেকে যিনি প্রশ্ন করবে তারটা আগে চেষ্টা করব। হ্যাঁ, যদি কাছাকাছি সময়, আমি বলছি মোটামুটি একই সময়, আগে পরে বুঝতে না পারেন আগে প্রশ্ন তো দিবেন অবশ্যই আগের জনের। আর অনুমতি নিয়ে এটা বলা যাবে না, কাউসার যেমনটা বলেছেন যে অনুমতি নিয়ে প্রথম জনের আগে উত্তর দিব তারপর দ্বিতীয় জন। অনুমতি নেওয়ার ওখানে প্রসঙ্গ নাই, কে কখন প্রশ্ন করবে ঠিক নাই, আপনি বারবার অনুমতি নিতেও সেখানে দরকার নেই। আচ্ছা, ভালো চলছেন, আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, ভালো লাগছে। আপনারা শুনছেন বিধায় আমি বলছি। যা আমরা দেখি কি কি বিষয় আমরা বলছি পরিহার করতে হবে, বর্জনীয় বিষয়গুলো। তাহলে প্রশ্নকর্তার দিকে তাকিয়ে কথা বলতে হবে, না বলাটা বর্জন করতে হবে। তার মানে প্রশ্নকর্তা যেটি করছেন এভাবে তাকাবো। তাহলে বোর্ডে বসে মুদ্রা দোষ দেখানো, এটা পরিহার করতে হবে, বর্জন করতে হবে। বোর্ডে বসে আপনি মুদ্রা দোষ বলতে হচ্ছে, গত দিনেও বলেছিলাম মুদ্রা দোষ মানে এখন থেকেই এই যে কথার মধ্যে কিন্তু 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 স্যার স্যার কিন্তু 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 না, কেমন 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 ইয়ে মানে ইয়ে মানে ইয়ে মানে ইয়ে মানে ইয়ে মানে বলতেছেন না, আবার এই যে বোতাম খোলাচ্ছেন লাগাচ্ছেন এই শব্দ শোনা যায়, আঙ্গুল ফুটাচ্ছেন, এরকমটা করা যাবে না। আবার হচ্ছে যে নাক করতেছেন, চুল মানে মনে পড়তেছে না, টেনে ছিঁড়ে ফেলতেছেন না, এর কোনোটাই করা যাবে না, মুদ্রা দোষ কোনোটাই করা যাবে না। বা হাত চতুর্দিকে না গিয়ে আপনি যেন অন্যের চোখে মুখে লাগবে এমনভাবে কথা বলছেন, এরকম মুদ্রা দোষগুলো পরিহার করতে হবে। মুদ্রা দোষ পরিহার তাহলে 2 জায়গায়, একটা হচ্ছে কথায়, আরেকটা হচ্ছে বডি ল্যাঙ্গুয়েজে, হাত, তারপরে হচ্ছে যে পা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা বলা, এরকমটা করা যাবে না। তার মানে হচ্ছে এটা আপনারা সবাই জানেন মুদ্রা দোষ কি, মুদ্রা দোষটা আমরা করবো না। ইন্টারভিউ বোর্ডে দেরিতে পৌঁছানো খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই হচ্ছে যে বোর্ডে মানে দূর থেকে যাবেন, বা হচ্ছে যে এমন যে তাড়াহুড়ো করে গেলেন, প্রথম প্রশ্ন বোর্ডে কোশ্চেনে আপনাকেই ডাকলো আর আপনি হুড়ুহুড়ি করে গেছেন, ঘেমে টেমে একাকার, চোখ ছানা ভরা, ডাকার সাথেই আপনি হাঁসফাঁস করছেন, সিঁড়ি বেয়ে কে বলে উঠছেন, তার মানে এমনটা আপনার করা যাবে না। তাহলে ইন্টারভিউ বোর্ডে আপনাকে দেরিতে পৌঁছানোটা খুবই নেতিবাচক প্রভাব ফেলবে। আপনি যেমন তাড়াহুড়ো গিয়ে কিছু বুঝবেন না, ওনারাও প্রশ্ন করে আপনার হতভম্ব ভাব দেখে ওনারা নিজেরা হতভম্ব হবেন,
যেটা মার্কসে প্রভাব ফেলবে। এটা বোঝেন। অন্যান্য বিষয়গুলো, অন্যান্য যেমন হচ্ছে যে হ্যান্ডশেক করা, শেক হ্যান্ড, আপনি হাত মিল বাড়িয়ে দিলেন, মানে যে আসসালামু আলাইকুম স্যার অনুমতি নিয়ে সাধারণ যে অভ্যাস, যে যেন আপনার বন্ধু বসে আছে হাত মেলাচ্ছেন, হ্যাঁ না, হাত মেলানো যাবে না, হ্যান্ডশেক করা যাবে না, এটা আপনার বন্ধু বসে নাই। এবং হ্যান্ডশেক করার একটা ম্যানার আছে, আদব আছে, এটা নিয়ম আছে। এই নিয়মটা আজকে শিখে নেন। আমরা আসলে এই যে হাত মিলাই হ্যান্ডশেক করি, এই হ্যান্ডশেক করার সাধারণ নিয়ম হচ্ছে একজন জুনিয়র কখনোই আগে হাত বাড়াতে পারবে না। তার মানে হচ্ছে যদি সিনিয়র হাত বাড়ান দেন জুনিয়র হাত বাড়াবেন। তা ভাইবা বোর্ডে তো নিশ্চয়ই আপনি জুনিয়র মোস্ট, ওখানে বোর্ডে যাচ্ছেন, ওখানে সিনিয়ররা বসে আছেন, আপনি হাত মেলাতে পারবেন না। আপনি হাত মিলাতে পারবেন না, এই বাস্তব জীবনীয়। যে একজন সিনিয়র বসে আছেন, আপনি একজন মাস্টার্সের ভাই বসে আছেন, আপনি অনার্স শেষ করেছেন মাত্র, আসসালামু আলাইকুম ভাই, হাত বাড়িয়ে দিলেন, না, এটা আদবের পরিপন্থী, হাত বাড়ানো যাবে না। তাহলে হ্যান্ডশেক করার নিয়ম হচ্ছে সিনিয়র হাত বাড়ালে হ্যান্ডশেক করা, আদারওয়াইজ হাত নিচেই রাখা। আর যদি হাত বাড়ায় সিনিয়র, সাথে সাথে দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব হাত মিলাতে হবে। হ্যাঁ, ভাইবা বোর্ডের চেয়ারম্যান যদি মনে করেন সালাম নেওয়ার সাথে কেমন আছেন বলে হাত বাড়িয়ে দেয়, তাহলে আপনি তো শুনছেন যে না, ভাইবা বোর্ডে হাত হ্যান্ডশেক করা যাবে না, তা না। কিন্তু যদি সিনিয়র হাত বাড়ায়, ভাইবা বোর্ডের চেয়ারম্যান বা হচ্ছে সদস্য কেউ হাত বাড়ায় বা সিনিয়র কেউ হাত বাড়ায় বাস্তব জীবনে, তাহলে হাত মিলাতে হবে, হ্যান্ডশেক করতে হবে। আদারওয়াইজ হ্যান্ডশেক করার জন্য জুনিয়র কখনো হাত বাড়াবে না, মনে রাখবেন, আজীবন মনে রাখবেন। তাহলে হ্যান্ডশেক এটি করা যাবে না, অনুমতি ছাড়া বসা যাবে না। যেই ঠাস ঠাস করে বসে পড়লেন, না, আবার বললো যে মেয়ে গোলাম আপনি আসেন, আপনার ভাইবার শেষ, আপনি ঠাস করে চলে আসতেছেন, না, আপনি তাহলে আচ্ছা, এখানে অনুমতির দরকার নেই, তারাই অনুমতি দিলে আপনি ধন্যবাদ বলে চলে আসবেন, কিন্তু অনুমতি ছাড়া বসা যাবে না। এখন হচ্ছে যে কোনো কিছু প্রয়োজন হলে, যেমন আপনাকে বললো যে হচ্ছে অনুমতি নেওয়ার ক্ষেত্রে বললো যে যান আপনি একটা ডেমো ক্লাস দেখান। ডেমো ক্লাস দেখাতে গিয়ে আপনি হচ্ছে এখন আপনার একটা ডাস্টার দরকার, সামনে আছে যে স্যার, বা একটা মার্কার দরকার, আপনি বলেন যে স্যার মার্কারটা নিয়ে দেখাই, তাহলে অনুমতি নেবেন। কোনো কিছু বোর্ডের কোনো কিছু আপনি ধরবেন, ছবেন, নেবেন, আপনাকে অনুমতি তখন নিতে হবে। তাহলে এগুলো হচ্ছে আপনার টোটাল এই যে ম্যানারগুলো আপনাকে খেয়াল করে করে আগাতে হবে। যদি আপনি এভাবে আগাতে পারেন তাহলে আপনি সফল হবেন। আচ্ছা, আপনারা নিশ্চয়ই মনোযোগের সাথে শুনছেন বটে। আর ক্লাস আসলে বেশি দীর্ঘ করলেও স্টুডেন্টরা থাকতে চায় না, অনেকে মন খারাপ করে, এখনও আপনারা অনেকে আছেন দেখতেছি। তো এখন আগামীকালকেই আমি একটু পরেই কিন্তু হচ্ছে আপনাদের এই প্রশ্ন দেব, একগাদা প্রশ্ন, যেগুলো ভাইবা বোর্ডে আসে ওইগুলোই, ওই কোশ্চেনগুলো আপনি নিজ দায়িত্বে পড়ে ফেলবেন, প্রস্তুতি নেবেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে ভাইকে সামনে রেখে আপনি বলা শুরু করবেন, বকবক করবেন। আর যেটা হচ্ছে যে মানে একেবারেই বলার বিষয় বলতে হয়, সেটি আগামীকালকে আমি বলবো। এবং আগামীকালকে হচ্ছে যে আজকে কত 25 তারিখ, আগামীকাল 26, পরের দিন 27, 2 দিন প্র্যাকটিসের আমরা সুযোগ পাবো। 28 তারিখ থেকে যে সারা দেশের যেখানে ভাইবা শুরু হোক না কেন, যে উপজেলা হোক না কেন, কাল পরশু 2 দিন আমরা হচ্ছে এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করে, যে প্রশ্নগুলো রেজ করে সেগুলো নিয়ে আলোচনা করব। আসলে আমরা এই 2 দিন 3 দিন যে ক্লাস হলো, 3 দিনে আমরা ব্যাকগ্রাউন্ড তৈরি করেছি। প্রথম দিন বেসিক, দ্বিতীয় দিন আসলে কি পড়তে হবে, আর তৃতীয় দিন আমরা জানলাম কি পরিহার করতে হবে। যারা আগের দুটো ভিডিও দেখেন নাই, তারা আগের দুটো আমার এই পেজে আছে, আপনারা দেখে নেবেন আগের দুটো। এবং একই সাথে আপনারা যদি আমার এই পেজে দেখতে অসুবিধা হয়, সমস্যা হয়, তাহলে আপনারা আমার মোনাব্বের স্যার একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে যুক্ত হতে পারেন, @ মোনাব্বের স্যার। @ মোনাব্বের স্যার ইউটিউব চ্যানেলে সার্চ দিবেন। ইউটিউব চ্যানেলে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন মোনাব্বের স্যার। এই ইউটিউব চ্যানেলে ইউটিউব থেকে আপনারা ভিডিওগুলো দেখতে পারবেন, খুব গুরুত্বপূর্ণ। এবং সামনে কিন্তু বিভিন্ন সাধারণ জ্ঞান সহ মুখস্থ করার কৌশল, বিভিন্ন লাইভ ক্লাসগুলো তো দেওয়া হবে, আপলোড করা হবে। তাছাড়া প্রত্যেকটা দেশ মহাদেশ নিয়ে আলোচনা হবে, সেগুলো আপনারা নিশ্চয়ই এই মোনাব্বের স্যার
পেজ, এই ইউটিউব চ্যানেলে পাবেন এবং এই পেজেও অনেক কিছু পাবেন যুক্ত থাকলে। তো আমরা আজকে শেষ করছি। আগামীকালকে আরও কী নিয়ে আলোচনা করলে ভালো হয়, আপনারা কি মনে করেন বা কী স্টাইলে পড়ালে ভালো হচ্ছে, আপনারা একটু বলবেন, এখন একটু বলবেন প্লিজ, কার কি জানার আছে। আচ্ছা, একজন বলছেন স্যার আগে সালাম দিব নাকি ভেতরে যাওয়ার অনুমতি চাইব? হ্যাঁ, চমৎকার কোশ্চেন করেছেন। আসলে সালামের বিষয়টা আপনাকে ভাইবা বোর্ডে গিয়ে প্রথম কাজটা হচ্ছে এই মানে সালাম দেওয়া, তারপর অনুমতি নেওয়া। আসসালাম কাবলাল কালাম, আরবিতে কথা রয়েছে, মানে কথা শুরু করার আগেই, কবলা মানে পূর্বে, কাবলাল কালাম, কালাম মানে বাক্য বা কথা বলার পূর্বেই সালাম দিতে হবে। এটা সালামের নিয়ম এবং এটা আমাদের ইসলামী সংস্কৃতির নিয়ম একই সাথে। তো যেহেতু এই আমাদের প্রথমেই কাজ হচ্ছে, বা এটা সুন্নত বটে, আপনি প্রথমে যে কারোর সাথে আগে দেখায় আগে কি সালাম, তারপরে অন্য কথা। তা আপনি যখন ভাইবা ভেতরে যাবেন না, ভেতরে যাওয়ার দরজায় দাঁড়িয়ে আগে সালাম দিবেন, আসসালামু আলাইকুম স্যার, তারা সম্মতিসূচক আচরণ করলেই দেন আপনি সালাম শেষ করেই বলবেন ভেতরে আসতে পারি স্যার, তারপরে আপনি কথাটা বলবেন। আচ্ছা, নীরব সাদিক, তোজাম্মিল সাদিক মামুন, আচ্ছা আপনারা নিশ্চয়ই আগামী পরশু আরও 2 দিন সময় পাচ্ছি, প্রশ্নগুলো আমি একটু পরে দিব, আপনারা প্রশ্নগুলো একটু শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন, নিজেরাও চর্চা করবেন। তাহলে আজকে আর সময় নিচ্ছি না, বিদায় নিচ্ছি। আবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামীকাল রাত 9:30টায় দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।